হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজ আমরা দিউ থেকে আমেদাবাদ পৌঁছে গেছি। ভোর 5টায় পৌঁছে গেছি। তোমাদের হোটেলটা দেখাচ্ছি, কোন হোটেলে আমরা ছিলাম। হোটেল নোবেল, আমেদাবাদ। আমেদাবাদ হচ্ছে গুজরাটের ঐতিহাসিক ও প্রাণবন্ত শহর। দেখো, আমরা তোমাদের হোটেলটা দেখাচ্ছি, কত সুন্দর হোটেলটা। হোটেল নোবেল ইন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ভোর 5টায় এসে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করে এরপরে যাব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব সাইট সিন করতে আমেদাবাদের। দেখো, নোবেলের সব কিছুই দিয়েছে, জলের বোতল থেকে এখানে জামা কাপড় রাখারও একটা জায়গা রয়েছে। দেখো, মানে ভেজা জামা কাপড় রাখার জন্য। দেখো, চিরুনি দিয়েছে, সাবান, শ্যাম্পু, ডেন্টাল কিটস, ব্রাশ সবই দিয়েছে। টিভির একটা আর হচ্ছে এসির একটা রিমোট। আমরা দিউ থেকে বাসে করে এসেছি, আমেদাবাদে ভোর 5টাতেই পৌঁছে গেছি। আমেদাবাদ স্টেশন থেকে এই হোটেলটা 10-15 মিনিট রাস্তা। অটো ভাড়া নিয়েছিল 20 টাকা পার হেড। ঝকঝক করছে একদম এই বাথরুমটা। হাজব্যান্ড টিভি খুলে বসে পড়েছে। গরম লাগছিল, পাখা চলতে। দেখো, চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। এখানেই কাছেই লুসি, এই রেস্টুরেন্টটার নাম পিওর ভেজ। এইখানে আমরা ব্রেকফাস্ট করে সাইট সিন করতে বেরোবো। দেখো, ভেতরে আমরা খেতে বসেছি। ভেতরে ঢুকে কি দেখলাম, পুরো কবরখানা ভেতরে। মানে এখানে আগে কবরখানা ছিল, তার উপরেই আর কি রেস্টুরেন্টটা বানিয়েছে। আমরা নিয়েছিলাম 2 প্লেট দুজনের। এই দেখো কবরখানা, দেখেছ? এই দেখো, ওই রিসেপশন। এখানে আমরা দুজনের ধোসা, একজন ধোসা আর একজন নিয়েছিলাম বড়া। তা ভাবলাম দুটোই টেস্ট করি কেমন খেতে। বেশ বড় কিন্তু রেস্টুরেন্টটা, কিন্তু ভেতরে পুরো কবরখানা রয়েছে। আমি আগে দেখেছিলাম ইউটিউবে, কিন্তু এইটাই যে সেটা বুঝতে পারিনি। ভেতরে গিয়ে দেখছি এটা। বেশ ভালোই খাবার দাবার বলছে সবাই, খুব ভালো হয়েছে খাবার, ফাটাফাটি খাবার। এই দেখো, আমার ছবি দেখো, কবরের সামনে রয়েছে, প্লাস একটা গাছও রয়েছে পেছনে। যাই হোক, আমরা খেয়ে দিয়ে চলে এলাম। প্রথমেই এলাম সাবরমতী আশ্রম। এই আশ্রমটা হচ্ছে গান্ধী আশ্রমও বলে। সবরমতী নদী, তার তীরেই এই আশ্রমটা অবস্থিত। এই যে সবরমতী নদী, সবরমতী ঘাট। ওই যে দেখো, আমরা খুব সকাল সকালই চলে এসেছি। এই আশ্রমকে গান্ধী আশ্রমও বলে। মহাত্মা গান্ধীজি দীর্ঘদিনের এটা আবাসস্থল। 1917 সালে প্রতিষ্ঠিত এই আশ্রম থেকেই সত্যাগ্রহ ও স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিল এই আশ্রম।
যেখান থেকে 1930 সালেও ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু হয়েছিল। এখানে দেখো কত পরিবেশটা কত সুন্দর। দেখো একটা হনুমান কি করছে, মানে খাচ্ছে গাড়ির উপর বসে বসে মহারাজের মতন, গাছ থেকে পাড়ছে আর খাচ্ছে। দেখো দেখো দেখো, খুব মজা লাগছিল দেখতে। যাই হোক, এখানে এই আশ্রমে গান্ধীজির জীবন লেখা এবং খাদি চরকা সংরক্ষণ করা আছে, দেখাবো সেগুলো। এই আশ্রমটা প্রতিদিন 8:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। দেখো চরকা, খাদি। এখানে একটি দোকানও আছে, খাদির সমস্ত এখনও তৈরি হয়, বিক্রি হয় সেগুলো। আমিও একটা কিনেছি খাদির চুড়িদার, আর ওরা কিনেছে খাদির শার্ট কিনেছে দাদারা। দেখো এই যে এইগুলো, এই খাদির এগুলো তৈরি করাও রেখে দিয়েছে, কত রকমের চরকা। দেখো কি সুন্দর। এই আশ্রমটি হচ্ছে গেলেই বোঝা যায় যে এটা অহিংসা, সত্য, আত্মনির্ভরতার বাণী বহন করে চলেছে এই আশ্রম। তবে এই আশ্রমে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না। এখানটা দেখো কত রকমের চরকা রয়েছে, সব সংরক্ষণ করে রাখা আছে। এখানে অনেক রুমই আছে, সব কিছু অনেক খুব বন্ধও ছিল, অনেক 2-1টা রুম। এই সবার ছবিও রয়েছে এখানে। একটা রান্নাঘরও আছে এখানে। দেখো কিভাবে চরকাতে সুতো কাটে। এই যে দিদি বসে আছে, এই দিদি এখানকারই, উনি সবাইকে দেখায় কিভাবে সুতো করতে হয়, তুলো থেকে সুতো বানায়, সেটাই দেখাচ্ছে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এবং তোমরাও দেখো। কি সুন্দর করে আমরা অবাক হয়ে যাই, কীভাবে মানে তুলো থেকে সুতো বের হয়। দেখো কীভাবে দেখাচ্ছে, আবার একটা থেকে আরেকটা কীভাবে জুড়েও যাচ্ছে। দেখো এখানে, দেখো তুলো, দেখো সুতো বেরিয়ে যাচ্ছে, কি অবাক লাগে। এটা হাতে করেও করছে, দেখো একটা ছোট্ট একটাই, সেটা দিয়েও সুতো বার করছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই দেখছে। তোমরা যাবে যখন, তোমরাও এটা দেখতে পাবে। হাত দিয়েও পাখি সুতো বের করছে।
আদালজ স্টেপ ওয়েল, আদালজ ইন স্টেপ ওয়েল। এই স্টেপ ওয়েল হচ্ছে কুয়ো। হ্যাঁ, আগে গুজরাটে আগে মানে জলের অভাব ছিল, সেই জলের যাতে অভাব না হয় প্রজাদের সুবিধার জন্য এই স্টেপ ওয়েলটি তৈরি করেছিল। গুজরাটের গান্ধীনগরের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক স্টেপ ওয়েল। 1499 সালে এটি তৈরি হয়েছিল, যা হিন্দু ও ইসলামিক স্থাপত্যের অনন্য মিশ্রণে নির্মিত। আর দেওয়ালে দেখো কত সুন্দর সুন্দর কাজ, মানে প্রত্যেকটা পিলারের দেওয়ালে কাজ করা রয়েছে। 1498 সালে রানী রুদাবাই এটি নির্মাণ করেন, যা এটা 5 তলা বিশিষ্ট আর সুন্দর, এত সুন্দর কারুকাজ করা স্তম্ভ ব্যালকনি যুক্ত। এটি যখন খুব গরম হয়, গ্রীষ্মের যে তাপ, সেই তাপ থেকেও মানে এখানে বাঁচার উপায় আছে। এখানে ভেতরটা এত ঠান্ডা, চমৎকার নিদর্শন। আমেদাবাদ থেকে এটা 18 কিলোমিটার দূরে, আর গান্ধীনগর থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে এই আদালজ গ্রাম। এখানে টিকিট মূল্য হচ্ছে 25 টাকা। এটি মূলত ইন্দো ইসলামিক স্থাপত্য, যেখানে হিন্দু ও জৈন স্থাপত্যের উপাদানও রয়েছে। এর পেছনে এই স্টেপ ওয়েলের পেছনে একটা গল্প আছে। এই গল্পটা হলো রাজবংশের যে বাঘেলা রাজবংশের শাসক রানা বীর সিংহ স্টেপ ওয়েল নির্মাণের কাজ শুরু করেছিলেন 1499 সালে। তবে গুজরাটের সুলতান মাহমুদ বেগদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধেতে রানা বীর সিংহ নিহত হলেন। তার কারণে এই প্রকল্পটি ব্যাহত হয়। তার মৃত্যুর পর মাহমুদ বেগদা রানা বীর সিংহের যে বিধবা স্ত্রী রানী রুদাবাইয়ের প্রেমে পড়েন এবং বিয়ের প্রস্তাব দেন। তখন রানী রুদাবাই বললেন, ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। তার পরিবর্তে, আমি যে বিয়ে করব তার পরিবর্তে তার স্বামীর যে অসমাপ্ত যে কাজটি সেটা সমাপ্ত করে দিতে হবে। তা মাহমুদ বেগদা রাজি হন এবং এইভাবে স্টেপ ওয়েলের কাজটা উনি শেষ করেন। কিন্তু কাজটা শেষ হওয়ার পর উনি রানী রুদাবাইকে বিয়ের বলেন, মনে করিয়ে দেন যে আমার তো বিয়ে করার কথা। তখন রানী রুদাবাই স্বামীর প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা, সেটা যাতে নষ্ট না হয়, যাতে অবিশ্বাসের কোনো কিছু না হয়, সেই জন্য উনি কী করলেন, রানী রুদাবাই এই যে ওয়েল, এই দেখো এই ওয়েল চারদিকে ঘুরে উনি ওই ওয়েলেই মানে কুয়োতেই ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন। তাই জন্য এই কুয়ো ওখানকার মানুষদের কাছে ভীষণ পবিত্র। এই কুয়োতে আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। এখনও এখানে পুজো বা নৈবেদ্য প্রদান করা হয়। সত্যি এই কুয়োটা একটা স্থাপত্য বিষয় নয়, এটি একটি আখ্যান, প্রেম, ক্ষতি এবং উত্তরাধিকারের গল্প। এর পাথর খোদাই করা দেওয়ালের গভীরে প্রতিধ্বনিত হয়। আমরা পুরো একদম 5 তলা বিশিষ্ট, পুরো নিচে নেমে এই কুয়ো দেখো, চারিদিকে দেখো। আমি এই কুয়োটার গল্প বললাম, গল্প ঠিক নয়, ইতিহাসে এটা সত্যি ঘটনা, এটাই ঘটেছে। এই স্টেপ ওয়েলটি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, যাই হোক, তারপর আমরা চলে এলাম কাঙ্কারিয়া লেক। এটা সেরকম ঢুকিনি, তাই জন্য সেভাবে ভিডিও করিনি। তারপর আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তারপর আমরা চলে এলাম অটল ব্রিজ। দেখো কত সুন্দর অটল ব্রিজটায় সন্ধ্যাবেলায় এত সুন্দর লাগে। এই অটল ব্রিজ সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এখানে একটি ফ্লাওয়ার পার্ক আছে, বাচ্চাদের জন্য পার্ক আছে। এবার এই ফ্লাওয়ার পার্ক আর এই অটল ব্রিজে যদি ভেতরে কেউ যাও, তাহলে তার টিকিট মূল্য দুটো মিলিয়ে 70 টাকা।
যদিও আমাদের টিকিট লাগেনি, কারণ আমাদের একটা আই কার্ড ছিল, সেই জন্য আমাদের কোনো টিকিট লাগেনি। কিন্তু ঢুকতে গেলে এই মূল্যটা দিতে হয়। দেখো ব্রিজটার ভেতরে কি অপূর্ব ব্রিজ। লাইটে তো বেশি, আমরা দিনেও দেখেছি, কিন্তু রাত্রেবেলা এত সুন্দর। এই ব্রিজটা পথ মানে চলার পথ এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, এখানে শুধু মানুষই চলতে পারবে, পথ চলা ব্রিজ। এটা ত্রিভুজ আকারে। যেহেতু আহমেদাবাদে ঘুড়ি উৎসব হয়, ঘুড়ি উড়ানো উৎসব হয়, সেই জন্য এখানে যেখানে মেলা টেলা হয় ঘুড়ি উড়ানো, সেই জন্য ঘুড়ির আকারে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এটা ত্রিভুজাকার বলে, ত্রিভুজাকার ট্রাস ব্রিজ, যা গুজরাটের আহমেদাবাদে, এটা সবরমতী নদীর ওপর কিন্তু অবস্থিত। এই যে নদীটা, তার উপরে এই ব্রিজটা করা হয়েছে। এটা শুরু হয়েছিল 2018 সালে, আর 2022 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেন। আর সেখানে না, এই যে নদীতে কিন্তু বোটও হয়, বোট চড়া হয়, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেই দিন এইখানে আশ্রমের থেকে কোনো এই নৌকোগুলো মানে বোট চড়ছিল, বিভিন্ন আলো, দেখো কত সুন্দর মানে সাজানো বোটগুলো। সেখানে মানুষ চড়ছে না, কিন্তু এটা ওদের একটা সিম্বল, মানে আশ্রমের কোনো একটা উৎসব ছিল সেদিন। কি সুন্দর লাগছে দেখতে, এত অপূর্ব লাগছে। দেখো অটল ব্রিজ দেখে আমরা হোটেলে ফিরে যাব। আজকে সাইট সিন কমপ্লিট। কালকে আমরা বেরোবো রানী কা ভাও স্টেপ ওয়েল দেখতে। সেখানে আবার দেখা হবে পরের ভিডিওতে, অবশ্যই দেখা হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। টাটা।